শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম। দেখি কার বউকে কত বড় পাটা আমার বউকে বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো, বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভিতরে। ছেলেটা আশেপাশে একবার তাকিয়ে তাকালো পৃথার পানে, সাথে সাথেই থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তেই। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণা, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো, কিঞ্চিৎ সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস, তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তুর্য একটু শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, একটু চেপে বসুন। আমার ছোটখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুজন ভরকে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে, আর হঠাৎ এসে কেন এমন সব কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ, একটু সরে বসে বললেন, বসো বাবা। এ পর্যায়ে আর চুপ থাকতে পারলেন না পলাশ শিকদার। কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অসভ্যতমা? আর তুমি বা এখানে কেন এসেছো? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে। শার্টের গলার কাছের দুটো বোতাম খুলে গা এলিয়ে দিল সোফার কাছে। নাক মুখ কুচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখন ডিমের মধ্যে সিদ্ধ হয়ে যাব। থামলো তুর্য। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুরমশাই? পথে ঘাটে দু চারটা এসে লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার দাঁতের দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকার বেয়াদব ছেলে, আর তুমি এখানে কেন এসেছো? বেয়াদব ছেলে, আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল, বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুরমশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলে চোখ মুখ বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুরমশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্য খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বল। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে, হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ও, আমার তো জানা ছিল না। থামলো ছেলেটা, চোখ মুখ শক্ত করে আবারও বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝিয়ে তালাকি না অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতে অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার। তাচ্ছিল্য করে বললেন, আমি জীবিত, অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেননি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটাবার জানারও প্রয়োজন বোধ করেননি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো, অপরাধীর কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সে ভুলটা শুধরে নিতে চাইছে, স্ত্রীকে আপন করে নিতে চাইছে। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা এতক্ষণ চুপচাপ শুনছিল সবটা, বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথার বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমা প্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এই পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা, অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে কেউ একটু বলবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তার পানে তাকালেন সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছুই। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন,
তোর জীবনে অনেক কথাই এখন তোর অজানা। আমার এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দেয়নি তোকে। ভেবেছিলাম সবটা জেলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসার সম্ভাবনা ছিল না, তাই জানায়নি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত তোর জীবনে। সুতরাং তোর জীবনে ঘটে যাওয়ার সব কিছু জানার অধিকার তোর আজ। থামলেন পলাশ শিকদার, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন। ছোটবেলা থেকে তুর্যর মা এবং তোর মা ভীষণ ভালোভাবে বান্ধবী ছিল। আবার তাদের বিয়ে হয়েছিল পাশাপাশি স্থানে। তুর্যর বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিটে রাজশাহীতে হলেও আমার বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকা। তুর্যর বাবা মায়ের বিয়েতে তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপরে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপরে বিয়ে। এইটুকু বলে আবারও থামলেন পলাশ শিকদার, একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। পাশাপাশি বিয়ে হওয়ার দারুণ তোমার মা এবং তুর্যর মায়ের বন্ধুত্বটা গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজন চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে একই সম্পর্কে আর মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনের প্রথম সন্তান ছেলে হয়। এরপর আবার তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তান। কিন্তু এবারে দুজনের পুত্র সন্তান জননী হয়। তৃতীয়বারের বেলায় তাহমিন আবার পুত্র সন্তান জন্ম দিলে আবার আমাদের কোলে আলো করে তুই আসলি। তাহমিন তখনই বলে রেখেছিলেন তোকে তার বড় ছেলের তুর্যের বউ করে নেবেন। আমি তখন তুর্যের বয়সের পার্থক্যের কথা ভেবে বিয়েটা মানি না। তারপর আর এই নিয়ে কথা ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধল যখন তোর বয়স হলো 10, তখন তুর্যর বয়স 20 বছর। একতরজা খামখেয়ালি যুবক, তার ঠিক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সমাবেশন, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকার ছোটোখাটো এক নেতার হয়ে উঠেছিল। সেই তাহমিন ভয় বেড়ে ছেলের এমন বকে যাওয়ার মেনে নিতে পারে না। সিদ্ধান্ত নেন বিয়ে দিবেন ছেলের ঘর মুখে করতে, এছাড়া নাকি ওর উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে। তখন আমি তুর্যের বুকে যাওয়ার স্বভাব এবং তোদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু সবশেষে পর্যন্ত তাহমিন অনুরোধ এবং তোর মায়ের কানাডাতে নিজের সিদ্ধান্ত অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনে তারা বিয়ে দিয়েছিল তুর্যর সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরেই তোর মুখ না দেখেই তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার সুযোগ করেনি। ধীরে ধীরে বিষয়ে লোক চানাচাটি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়ে একটু একটু করে কলঙ্ক লাগতে শুরু করেছিল। ছোটোবেলা তোকে ছাড় দেয়নি মা। অনেকেই কথা তুলছিল টাকার লোভে তুর্যর সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যের থেকে অর্থবিত্তে কোনো অংশই কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজে তোকে প্রতিপন্ন করা। যে অল্প সংখ্য আশপাশের মানুষ তুর্য আর তোর বিয়েটার সম্পর্ক জানলো, তারা দিন দিন হেয়ে খেতে শুরু করলো। তোকে যা বাবার হিসেবে আমি মেনে নিতে পারছিলাম না। আর আমি এত চাইনি আমার ভুল কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোকজন জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছাড়ি আমি। হাঁটি গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনল মনোযোগ দিয়ে। আখিদয় ভরে উঠল মেয়েটার। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতো, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথার যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল। কিন্তু যখনই বাবার কাছে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেছে, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তোকে কবুল বলানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একেবারের জন্য এই চিন্তা আসেনি তার বাবা মা তাকে মাত্র 10 বছর বয়সী বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছিল। পৃথার অজান্তেই তার জীবনে এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। এরা সবাই মিলে তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বাড়ির জন্য। যে যার নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যেই শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধী কণ্ঠে সে বলল,
আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে দিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। তা পিছন করে তাকালো তুর্যের পানে, তার ছেলের হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না। আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে, কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময় আমার বয়স ছিল 20 বছর, আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে, তেজপুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সে এক শিশুকন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো, বুঝলো সে ওই বয়সে তুর্যের তাকে মেনে নেওয়াটা সম্ভব ছিল না। তুর্যের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারতো না, কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটাবার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরে পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারো মায়ায় আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছু হয়নি, কিন্তু হতে তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝে সেই বয়সটার পার্থক্যটা কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্য কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্তি হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটা সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপরে ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু তার রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই? মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে তার কাছে বেঁচে যেতে চাইলো তার মুরগির বাচ্চার মতো ছোট্টখাটো বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে, মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা, আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তার ছেলের হাসি হেসে বলল, তাই এই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমাকে ত্যাগ করার কথা না হয় বাঁধিয়ে দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেননি? সেইটুকু কি বয়সও কি আপনার ছিল না? আমি মানছি আমি ভুল করেছি, আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছে। আর তারপর এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো তার, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনও এখানে কেন সহ্য করা হচ্ছে? এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো, আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আল বদর আল শামসের সাথে ভালো মানুষের একসাথে তলা থাকে নাকি? শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে, আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসও তেড়ে এলো, 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বইয়ের কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বইয়ের কথা স্মরণে আসেনি, এখন এসেছিস নাটক করতে? বের হও আমাদের বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো, শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের, দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছে, আর নয়, প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব, তবুও বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে
করে মুখ খুললেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ নয়। বিয়ের সময় তোমাদের বয়স 20 হলে বৃদ্ধা ছিল, নাবালিকা এবং শিশুকন্যা। আর বিয়ের তেমন ডকুমেন্ট নেই। পুলিশের নিকটে গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পিতাকে ছেড়ে দিতে হবে পরে। তুর্য বাঁকা হাসল। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাছে কাজ করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটা মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্তও সময় লাগবে না। আর বাকি রইলে ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবুও আমার বোনকে তোর সাথে যেতে দেব না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগে পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল। কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যে পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটাবারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে যাবি তুই? পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকার কন্যাকে বিয়ে দিতে পারতো? থামলো পৃথা, আবারও বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যে দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলেই তো ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছাটাকে প্রাধান্য দিই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবে বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝিস না মা। হ্যাঁ, আমরা তুর্যর পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যর সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তখন তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল, বিয়ে হলেও তখন ওই বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলিয়ে নিবে ওরা। পৃথা কণ্ঠের জোর বাড়ালো, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটা না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনের এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুইজন দুজনকে মানতে না চাস। তার যারা তুর্য পক্ষে যাচ্ছিল, তাই তাড়াহুড়া করে বিয়েটা দিয়ে দিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটা তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলেন না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো, সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে মরিয়া হয়ে উঠেছিলেন। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্কটা গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এই পর্যায়ে মেয়ের কথা কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যি তো ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছেন, যার জন্য মেয়ের জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে মলিন হাসল, চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য এতক্ষণ চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দিবে, তারপর অনেক কাঠখড় পরিয়ে বউকে নিজের কাছে নিতে হবে, অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথায় এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে যেতে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল,
তুর্য তো পিতাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো। পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নের। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিগূঢ়ভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আমাদের কাছে শেষ নজরুল ভাই, আমাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেলেন তারা। পিয়াস পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠে শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাই নির্বোধ নই যে আমি আমার তালাকের মেয়ের বিয়ে দেব অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পিতার বিয়েটার খবরটা ওর নিকট সুকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমার সবটা জেনেছিল দুপুরে। কিন্তু বাবা, এইটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবারও বললেন, হ্যাঁ, আমি আগে বলেছিলাম পিতার সাথে তুর্যের তালাকটা গোপনে করে দেব, পিতাকে না জানি, কারণ আমি এই সম্পূর্ণ বিয়েটা বিষয় পিতার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলাম কি ওদের গোপনে তালাক হয়ে যেত। স্ত্রী অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই তার স্ত্রী উপস্থিতিতে স্পষ্টভাবে 3 বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনিতেই সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠ নাকচ করে দিল। তার কণ্ঠে আমি দর্দিতা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে আমার মেয়েকে ত্যাগ করেছিল, ভুল করেছিল ঠিকই, আমরা তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল আমাদের ছিল, অন্তত নিজেদের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। এই সুযোগটাই আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না এই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দেবো। 7 বছর আমার মেয়েকে অনিশ্চিততার মধ্যে রেখেছে, বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পর এত সহজে অবশ্যই এর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নিয়ে চেষ্টা করব ওর থেকে। যদি ভালোবাসা থাকে তবে ভালোবাসা নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিষয়ে পরিপূর্ণ চোখ।